আজ আমরা টালিগঞ্জের রাজনৈতিক সমীকরণটা একটু কাটাছেঁড়া করে দেখব। কলকাতার একেবারে বুকের ওপর থাকা এই কেন্দ্রটিতে এমন কি ঘটছে যে ৭ বারের একজন বিধায়কের দুর্গ আজ টলমল করছে? চলুন এই পুরো হিসেবটা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমেই চলুন জায়গাটাকে একটু চিনে নেওয়া যাক। দক্ষিণ কলকাতার এই টালিগঞ্জ এলাকাটা শুধু যে টলিউড বা সিনেমার জন্য বিখ্যাত তা কিন্তু নয়, পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম এক ভরকেন্দ্র বটে। এখানকার অলিতে গলিতে কান পাতলে আজকের রাজনৈতিক গল্পের আঁচ পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় আর আসল প্রশ্নটা হলো, কি এমন হলো যে একজন নেতা, যিনি ৭বার ধরে জিতে আসছেন, তার আসন আজ এতটা ঝুঁকির মুখে? এই রহস্যটা ভেদ করাই আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একবার টালিগঞ্জের মাটির কাছাকাছি যেতে হবে। মানে এখানকার মানুষের রোজকার জীবন, তাদের সমস্যা, এসবের মধ্যেই কিন্তু আসল উত্তরগুলো লুকিয়ে আছে। চলুন একদম মাঠের রিয়ালিটিটা কি সেটা বোঝার চেষ্টা করি। দেখুন, টালিগঞ্জ মানেই কিন্তু একটা অদ্ভুত বৈপরীত্যের জায়গা। একদিকে যেমন বাঙালি হিন্দু ভোটারের সংখ্যা বেশি, তেমনি প্রায় ২০ থেকে ৩০% মুসলিম ভোটারও কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর। আবার সামাজিক দিকে তাকালে মাহিষ্য বা মতুয়া সম্প্রদায়ের মতো গোষ্ঠীর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বড় বৈপরীত্যটা হল উন্নয়নে। কোথাও ঝাঁ চকচকে রাস্তা, আবার কোথাও নিকাশি বা জল সরবরাহের মতো সাধারণ সমস্যাগুলো প্রকট। এখানকার একটা জ্বলন্ত সমস্যা হল বর্ষার জল জমা। ভাবুন, আপনি এখানকার বাসিন্দা, প্রতি বছর বর্ষা আসে আর যোধপুর পার্কের মতো এলাকার রাস্তাঘাট আপনার বাড়ির নিচতলা জলে থই থই করে। এই ভোগান্তিটা কিন্তু ভোটারদের মনে সরাসরি প্রভাব ফেলে। এখানকারই একজন বাসিন্দা যেমনটা বলছিলেন, তার কথাটা শুনলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। প্রতি বছর জল বাড়ে, কিন্তু ভালো নিকাশি ব্যবস্থার জন্য আমাদের আবেদন কেউ শোনে না। এই একটা কথাই যেন এখানকার হাজার হাজার মানুষের চাপা ক্ষোভ আর হতাশার একটা প্রতিচ্ছবি। তো এই যে মানুষের ক্ষোভ, এর কি কোনো প্রতিফলন আমরা ভোটের সংখ্যায় দেখতে পাই? চলুন এবার মানুষের কথা থেকে বেরিয়ে এসে ডেটা কি বলছে সেদিকে নজর দেয়া যাক, কারণ সংখ্যা কখনো মিথ্যে বলে না। এই চার্টটা দেখুন, গল্পটা একেবারে পরিষ্কার। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে বিজেপির ভোট শেয়ার প্রায় ৭.৫% থেকে লাফিয়ে ২৬% পৌঁছেছে, মানে ৩ গুণেরও বেশি। তৃণমূলও তাদের ভোট বাড়িয়েছে ঠিকই, কিন্তু আসল ধসটা নেমেছে বামেদের ভোটে, যা প্রায় অর্ধেক হয়ে গেছে। এর থেকে একটা জিনিস স্পষ্ট, টালিগঞ্জের লড়াই এখন আর ত্রিমুখী নেই, এটা পুরোপুরি দ্বিমুখী হয়ে গেছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হল ভোটার টার্নআউট। ২০১৬ সালের তুলনায় ২০২১-এ ২% কমেছে। শুনতে হয়তো কম লাগছে, কিন্তু এর একটা গভীর অর্থ থাকতে পারে। হতে পারে যে একটা বড় অংশের ভোটার হয়তো বর্তমান বিকল্পগুলো নিয়ে খুব একটা উৎসাহিত নন বা কিছুটা হতাশ। তাহলে ভাবুন একবার, একদিকে একটা দলের ভোট বাড়ছে হু হু করে, আরেকটা দল প্রায় মুছে যাচ্ছে, আবার ভোটও কম পড়ছে। এই তিনটে জিনিসকে একসাথে দেখলে ছবিটা কি দাঁড়ায়? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই পুরো বিশ্লেষণটা যখন আমরা করছি, তখন একটা কথা মনে রাখা খুব জরুরি। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা দিয়েছে এবং জানার অধিকার দিয়েছে। আর এই অধিকারের সঙ্গে একটা দায়িত্বও আসে। সেটা হলো জেনে বুঝে সঠিক তথ্যের ভিত্তিতে নিজের মতামত তৈরি করা। আচ্ছা, এবার আসা যাক সেই দুর্গের কথায়। যিনি ৭ বার ধরে জিতছেন, তার শক্তির ভিত্তিটা ঠিক কোথায়, আর সেই ভিত্তিতেই বা ফাটল ধরছে কেন? এই স্লাইডটা দেখুন, একটা ব্যালেন্স শিটের মতো। একদিকে আছে তার ৭ বারের অভিজ্ঞতা, তিনি একজন সিনিয়র মন্ত্রী, দলের সংগঠন একেবারে তৃণমূল স্তর পর্যন্ত মজবুত। অন্যদিকে এত বছর ক্ষমতায় থাকার ফলে একটা স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা তো তৈরি হয়। তার উপর আছে নাগরিক জীবনের ছোট বড় সমস্যা যা মেটেনি, আর কিছু গুরুতর অভিযোগ, যেমন প্রমোটার রাজনীতিবিদ বা চাকরির বিনিময়ে টাকার মতো কেলেঙ্কারিতে নাম জড়ানো। দুর্গের দেয়ালে এই ফাটলগুলো কিন্তু ছোটখাটো নয়। কাঠমানি নিয়ে মানুষের মনে যে রাগ জমেছে, সেটা একটা বড় ব্যাপার। শিক্ষক নিয়োগ দুর্নীতি তো হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মনে হতাশা তৈরি করেছে। তার উপর নির্বাচন পরবর্তী হিংসার স্মৃতি আইন শৃঙ্খলার ওপর থেকে বিশ্বাস কমিয়ে দিয়েছে। আর বেকারত্বের সমস্যা তো আছেই, যা যুব সমাজকে ক্রমশ দূরে ঠেলে দিচ্ছে। বেশ, তাহলে পরিস্থিতিটা যখন এই রকম, তখন বিরোধী পক্ষ ঠিক কী ছকে এগোচ্ছে? তাদের পরিবর্তনের ডাকের পেছনে স্ট্র্যাটেজিটা কি? চলুন
এবার সেটা একটু বিস্তারিতভাবে দেখা যাক। খুব ইন্টারেস্টিং একটা স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। ভাবুন, এর 4টে মুখ। একদিকে শিবের ধ্বংসের রূপের মতো দুর্নীতি আর হিংসাকে আক্রমণ করা হচ্ছে, অন্যদিকে বিষ্ণুর পালনের রূপের মতো কেন্দ্রীয় যোজনা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, আবার ব্রহ্মার সৃষ্টির রূপের মতো নতুন করে সংগঠন আর ডিজিটাল প্রচারে জোর দেওয়া হচ্ছে, আর সবশেষে মা দুর্গার রক্ষাকর্ত্রীর রূপের মতো নারী ও শরণার্থীদের সুরক্ষার বিষয়টিকে সামনে আনা হচ্ছে। আর এটা কিন্তু শুধু মুখের কথা বা কোনো তাত্ত্বিক আলোচনা নয়। এই স্ট্র্যাটেজিটা আসলে অন্য রাজ্যের সফল হওয়া কিছু মডেলকে দেখেই তৈরি করা হয়েছে, মানে এটা একটা পরীক্ষিত কৌশল। যেমন ধরুন ত্রিপুরা মডেল, যেখানে জাতপাতের ঊর্ধ্বে উঠে হিন্দুদের একজোট করার একটা সফল চেষ্টা হয়েছিল। আবার আসাম থেকে নেওয়া হয়েছে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ধারণাটা আর এনআরসি নিয়ে খুব কৌশলী প্রচারের শিক্ষা। অর্থাৎ পরীক্ষিত ফর্মুলাকেই এখানকার মাটিতে নতুন করে প্রয়োগ করার একটা চেষ্টা চলছে। ভোটের কৌশল তো বোঝা গেল, কিন্তু জিতলে এরা কি করবে? এদের সুশাসনের ব্লুপ্রিন্টটা কি? কারণ দিনের শেষে মানুষ তো এটাই দেখতে চায় যে তাদের জীবনযাত্রার কি উন্নতি হবে। যেমন একটা উদাহরণ দিই, বলা হচ্ছে একটা নতুন ট্রানজিট হাব আর মার্কেট তৈরি হবে, আর এর ফলে সরাসরি 500টা নতুন চাকরির সুযোগ তৈরি হবে নির্মাণ ক্ষেত্রে। এটা একটা কংক্রিট প্রতিশ্রুতি যা অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। শুধু তাই নয়, যুবকদের কথা ভেবে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরির কথা বলা হয়েছে, যেখানে বছরে প্রায় 3000 যুবক যুবতীকে আধুনিক কাজের জন্য ট্রেনিং দেয়া হবে। এটা সরাসরি বেকারত্বের সমস্যায় আঘাত হানার একটা চেষ্টা। স্বাস্থ্যের দিকেও বড় নজর দেয়া হয়েছে। একটা নতুন 200 বেডের হাসপাতাল, মানে বছরে 1 লক্ষেরও বেশি মানুষ সরাসরি উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবেন। এটা এই এলাকার জন্য একটা বিশাল ব্যাপার হতে পারে। আর শুধু নতুন জিনিস তৈরি করাই নয়, যে কেন্দ্রীয় প্রকল্পগুলো ইতিমধ্যেই আছে সেগুলোকে 100% মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্য নেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত হোক বা জলজীবন মিশন, বস্তির মানুষের জন্য পাকা বাড়ি হোক বা ডিজিটাল ওয়েলফেয়ার কার্ড, সব মিলিয়ে পরিষেবার মান বাড়ানোর একটা পরিষ্কার পরিকল্পনা দেখা যাচ্ছে। আর এই যে এত প্রকল্পের কথা হচ্ছে, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। আমাদের দেশের নতুন আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের। কোনো পরিষেবা দেওয়ার জন্য যে তথ্য নেওয়া হবে তা যেন শুধু সেই কাজেই ব্যবহার হয়, এটা নিশ্চিত করা খুব জরুরি। সুতরাং শেষ পর্যন্ত ব্যাপারটা শুধু কে কটা ভোট পেল তাতে আটকে থাকছে না। আসল লক্ষ্যটা হলো কিভাবে একটা উন্নত কার্যকরী শাসন ব্যবস্থা তৈরি করা যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের সাথে একটা ডেটা নির্ভর পরীক্ষিত কৌশল এসে মেশে, তখন কি রাজনৈতিক পালাবদলটা স্রেফ সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়? টালিগঞ্জের ভবিষ্যৎ কি তা সময়ই বলবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন। mgr@blueprintstrategies.ai অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।